ওয়েলকাম আরেকবার আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় গণপরিষদের এমসিকিউ নিয়ে বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির এমসিকিউ নিয়ে, যা পার্ট 2 আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। এবং পার্ট 1 যারা দেখে থাকোনি তারা কোনাতে থাকা লিঙ্কে ক্লিক করে পার্ট 1টা অবশ্যই আগে দেখে নেবে, সেখানে কিছুগুলো এমসিকিউ আলোচনা করা হয়েছে। এবং এখন আমি তোমাদের কাছে পার্ট 2 এর কিছু এমসিকিউ নিয়ে এসেছি। চলো তাহলে এমসিকিউগুলি আলোচনা করা যাক। 17 নম্বর থেকে আমরা পার্ট 1-এ 16 নম্বর পর্যন্ত করেছিলাম, পার্ট 2-তে আমরা 17 নম্বর থেকে শুরু করব। চলো 17 নম্বর কোশ্চেনে কি বলছে, অবজেক্টিভ রেজুলেশন ওয়াজ ইন্ট্রোডিউসড বাই জওহরলাল নেহরু অন, জওহরলাল নেহরুর উদ্দেশ্যমূলক নীতি বা প্রস্তাবটি পেশ করেন কত তারিখে, তারিখটা জানতে চেয়েছে। ঠিক আছে, চলো অপশন এ 13 জানুয়ারি 1946, অপশন বি 26 নভেম্বর 1946, অপশন সি 19 ডিসেম্বর 1946, অপশন ডি 13 ডিসেম্বর 1946। তাহলে সঠিক উত্তরটি আমরা জেনে নেব। 17 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। অপশন ডি 13 ডিসেম্বর 1946 সালে আমাদের জওহরলাল নেহরু কী করেছিল, অবজেক্টিভ রেজুলেশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাব বা নীতিটি তিনি পেশ করেন। চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেন 18 নম্বর কোশ্চেন আমরা দেখব, অবজেক্টিভ রেজুলেশন ওয়াজ আনএনিমাসলি পাসড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন, উদ্দেশ্যমূলক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গণপরিষদে পাস হয় কত তারিখে। ঠিক আছে, সেই তারিখটা আমরা দেখব 15 আগস্ট 1947, 26 জানুয়ারি 1950, 22 জুলাই 1947, 22 জানুয়ারি 1947। তাহলে 18 নম্বরের সঠিক উত্তর হবে অপশান ডি 22 জানুয়ারি 1947। তাহলে কোনটা সঠিক উত্তর হলো, অপশান ডিটা সঠিক উত্তর হলো। ঠিক আছে, এই যে অবজেক্টিভ রেজুলেশনটা জওহরলাল নেহরু পেশ করেছিলেন সেটা সর্বসম্মতিক্রমে গ্রহণ করে বা পাস হয় কত তারিখে, সেটা হচ্ছে 22 জানুয়ারি 1947 সালে। চলো পরের কোশ্চেনে চলে যায় 19 নম্বরে। ড্রাফটিং কমিটি, খুবই ইম্পর্টেন্ট, ড্রাফটিং কমিটি ওয়াজ ফর্মড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন, গণপরিষদ কর্তৃক খসড়া কমিটি গঠন করা হয়। ড্রাফটিং কমিটি মানে খসড়া কমিটি গঠন করা হয়, সেই তারিখটা চাইছে একটা 29 আগস্ট 1947, 29 জুলাই 1947, 25 ডিসেম্বর 1946 আর 11 জানুয়ারি 1947। চলো তাহলে সঠিক উত্তরটি জেনে নিই আমরা। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। কত তারিখে, 29 তারিখে 29 আগস্ট 1947-এ কিন্তু খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি গঠন করা হয়। আচ্ছা, এখানে প্রশ্ন পড়তে পারে যে ড্রাফটিং কমিটির টোটাল মেম্বার কতজন ছিলেন। তাহলে সঠিক উত্তর হবে ড্রাফটিং কমিটির টোটাল মেম্বার ছিলেন 7 জন। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো 7 জন সদস্য ছিল। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। 20 নম্বর, হু ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কে ভারতীয় সংবিধানের জনক, কে ভারতীয় বা ভারতীয় সংবিধানের জনক কাকে বলবো। অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি বি.আর. আম্বেদকর, অপশন সি মতিলাল নেহরু, অপশন ডি সর্দার প্যাটেল। তাহলে এখানে খুবই এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর আমরা জানি যে ভারতের সংবিধানের জনক বলা হয় অপশন বি কে, ডক্টর বি.আর. আম্বেদকরকে বলা হয়, ডক্টর বি.আর. আম্বেদকরকে বলা হয়। বি.আর. আম্বেদকর কিন্তু কী ছিলেন, এই ড্রাফটিং কমিটি বা এই খসড়া কমিটির সব চেয়ারম্যানও ছিলেন। ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির চেয়ারম্যানও কিন্তু কে ছিলেন, এই আমাদের বি.আর. আম্বেদকর। তাহলে তিনি ড্রাফটিং বা খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে ভারতীয় সংবিধানের জনকও হচ্ছে বি.আর. আম্বেদকর। চলো পরের প্রশ্ন যায়, হু ইজ অলসো নোন অ্যাজ মডার্ন মানু, যিনি আধুনিক মনু নামেও পরিচিত। মডার্ন মনু নামে আমরা কাকে জানি বা মডার্ন মানু নামে কে পরিচিত। অপশন এ বি.আর. আম্বেদকর, অপশন বি এম.এন. রয়, অপশন সি এ.পি.জে. আব্দুল কালাম, অপশন ডি কে.এম. মুন্সি। তাহলে সঠিক উত্তরটি কী হবে, 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ বি.আর. আম্বেদকর। তাহলে বি.আর. আম্বেদকরকে বলবো মডার্ন, বি.আর. আম্বেদকর কী নামে পরিচিত, মডার্ন মানু নামে পরিচিত। চলো পরের প্রশ্ন দেখি 22 নম্বরে, হু ইজ দ্য চিফ আর্কিটেকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারত
ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি কে ছিলেন? তাহলে চিফ আর্কিটেকচার কে ছিলেন? অপশান দেখি, এম এন রয়, বি আর আম্বেদকর, এপিজে আব্দুল কালাম, কে এম মুন্সি। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আর আম্বেদকর। তাহলে দেখো এইখানে মডার্ন মানু হিসাবে পরিচিত বি আর আম্বেদকর, চিফ আর্কিটেকচারও হচ্ছে বি আর আম্বেদকর, ঠিক আছে, আর ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনও হচ্ছে বি আর আম্বেদকর। চলো 23 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, আওয়ার ন্যাশনাল অ্যান্থেম ওয়াজ অ্যাডাপ্টেড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন। আমাদের জাতীয় সঙ্গীত গণপরিষদে গৃহীত হয়েছিল। আমাদের জাতীয় সঙ্গীত গণপরিষদে গৃহীত হয়েছিল। তারিখগুলো বলে দিচ্ছে। তারিখগুলো কত আছে? অপশান এতে 23 জানুয়ারি 1950, অপশান বিতে 24 জানুয়ারি 1950, অপশান সিতে 25 জানুয়ারি 1950, অপশান ডিতে 26 জানুয়ারি 1950। তাহলে আমাদের জাতীয় সঙ্গীত গণপরিষদে গৃহীত হয়। সঠিক উত্তরটি কোনটাতে হয়ে যাবে? সঠিক উত্তর 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 24 জানুয়ারি 1950। এই 24 জানুয়ারি 1950 অপশান বি সঠিক উত্তর। এই সময় আমাদের ন্যাশনাল অ্যান্থেমটা অ্যাডপ্ট করা হয়েছিল। তোমাদেরকে কয়েকটা ন্যাশনাল অ্যান্থেম নিয়ে শর্টকাট কিছু MCQ বলে দিই, ঠিক আছে। ন্যাশনাল অ্যান্থেম মানে জনগণ মন, ঠিক আছে। এইটাই প্রথম গাওয়া হয়েছিল 27শে ডিসেম্বর 1911 সালে। তাহলে আমাদের ন্যাশনাল অ্যান্থেম প্রথম গাওয়া হয়েছিল 27শে ডিসেম্বর 1911 সালে। কোথায় গাওয়া হয়েছিল? জাতীয় কংগ্রেসের একটা অধিবেশন বসছিল কোথায়? কলকাতা। মনে রাখবে এই কলকাতা, আর তারিখটা মনে রাখবে 27শে ডিসেম্বর 1911। মনে থাকবে তো? তাহলে প্রথম গাওয়া হয়েছিল আমাদের ন্যাশনাল অ্যান্থেম 27শে ডিসেম্বর 1911। স্থানটা কোথায়? কলকাতাতে। চলো, আর এই ন্যাশনাল অ্যান্থেমটা কে লিখেছে? এর অরিজিনালটা বাংলায় আর.এন. ট্যাগর লিখেছেন, কিন্তু গণপরিষদে যেটা গৃহীত হয়েছিল সেটা তারই একটা হিন্দি ভার্সন, ঠিক আছে। চলো এবারটি পরের প্রশ্নে চলে যায়। আমরা পরের প্রশ্ন 24 নম্বর প্রশ্ন দেখি। আওয়ার ন্যাশনাল সং, ন্যাশনাল অ্যান্থেম আলাদা, ন্যাশনাল সং আলাদা, এটা আমাদের মাঝে মাঝে গুলিয়ে যায়। আওয়ার ন্যাশনাল সং ওয়াজ অ্যাডাপ্টেড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আমাদের জাতীয় গান গণপরিষদে গৃহীত হয়েছিল। তারিখগুলো একটু বলে দিই। 12 ডিসেম্বর 1949, 18 জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1950 এবং অপশান ডিতে আছে 24শে জানুয়ারি 1950। তাহলে আমাদের 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 24 জানুয়ারি 1950। অপশান ডি 24 জানুয়ারি 1950। তাহলে এই ন্যাশনাল অ্যান্থেম আর ন্যাশনাল সং দুটো একই দিনে আমাদের অ্যাডপ্ট করা হয়েছিল। ন্যাশনাল সং নিয়ে আমরা কিছু বলি। আমাদের ন্যাশনাল সং হচ্ছে বন্দে মাতরম, আর এটা সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল, আর এটা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার একটা বিখ্যাত উপন্যাস ছিল আনন্দমঠ, সেই আনন্দমঠেরই একটা অংশ হচ্ছে এই আমাদের ন্যাশনাল সং। চলো বোঝা গেছে। পরের প্রশ্নে আমরা চলে যাই। 25 নম্বর প্রশ্ন আমরা চলে যাই। তাহলে 25 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাবো, টু ফর্ম আওয়ার কনস্টিটিউশন হাউ মাচ টাইম ওয়াজ টেকেন। আমাদের সংবিধান প্রণয়নের জন্য বা তৈরির জন্য কত সময় লেগেছিল? তাহলে প্রথম অপশানে আছে 4 বছর 2 মাস 8 দিন, অপশান বিতে 1 বছর, অপশান সিতে 2 বছর 11 মাস 18 দিন, অপশান ডিটা নান অফ দিস, এগুলোর মধ্যে কোনোটি নেই। তাহলে আমরা সবাই জানি যে কত, অপশান সিটা হবে সঠিক অ্যান্সার। কতদিন সময় লেগেছিল? 2 বছর 11 মাস। এখানে মান্থস বানানটা একটু ভুল আছে, ঠিক আছে। 2 বছর 11 মাস আর 18 দিন সময় লেগেছিল আমাদের কনস্টিটিউশনটা বা সংবিধানটা তৈরি হতে। চলো পরের প্রশ্নে চলে যাই। 26 নম্বর প্রশ্ন, হাউ মেনি উমেন মেম্বার্স ওয়ের ইন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। গণপরিষদে কতজন মহিলা সদস্য ছিল? তাহলে অপশান এ 9, অপশান 10, অপশান বি 10, অপশান সি 12, অপশান ডি 8। তাহলে সঠিক উত্তর হবে অপশান এ, 9 জন মহিলা সদস্য ছিলেন, ঠিক আছে। কত নম্বর প্রশ্ন ছিল এটা আমাদের? 26 নম্বর প্রশ্ন। অপশান এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। আর এইখানে একটা উল্লেখযোগ্য যদি নাম জিজ্ঞাসা করে MCQতে, তাহলে সেটা হবে দুর্গাবাই দেশমুখ। আর যদি জিজ্ঞাসা করে যে এই যে গণপরিষদের মহিলা সদস্যদের মধ্যে মুসলিম মহিলা সদস্য কে ছিলেন, তাহলে সেটার অ্যান্সার হবে বেগম আজেজ রসুল, ঠিক আছে, বেগম আজেজ রসুল। চলো পরের প্রশ্ন চলে যায়। 27 নম্বর প্রশ্নে চলে যায়। 27 নম্বর প্রশ্ন, হু অ্যাড্রেস দ্য ক্রিপস প্রপোজাল অ্যাজ পোস্ট ডেটেড চেক অন আ ক্র্যাশিং ব্যাঙ্ক। এখানে বাংলাতে প্রশ্নটা পড়ে দিই, যিনি ক্র্যাশিং ব্যাঙ্ক
যিনি ক্রেসিং ব্যাংকে পোস্ট ডেটেড চেক হিসাবে ক্রিপস প্রস্তাবকে সম্বোধন করেছিলেন সেটি কে? মানে সোজাভাবে বলতে গেলে যে ক্রিপস প্রস্তাবটাকে কে বলেছিল যে ক্রেসিং ব্যাংক পোস্ট ডেটেড চেক, ঠিক আছে, কি বলেছিল যে পোস্ট ডেটেড চেক অন আ ক্রেসিং ব্যাংক, ঠিক আছে। চলো এইখানে আমরা দেখব অপশানগুলো এমএন রয়, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, আর অপশান ডি হচ্ছে বি.আর. আম্বেদকর। তাহলে সঠিক উত্তরটি কী হয়ে যাবে? মহাত্মা গান্ধী বলেছিল ক্রিপস মিশনকে, ক্রিপস প্রস্তাবকে কি বলেছিল? পোস্ট ডেটেড চেক অন আ ক্রেসিং ব্যাংক। চলো পরবর্তী প্রশ্নে চলে যায়, 28 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এই মহাত্মা গান্ধীর সম্বন্ধে যদি কিছু বলি যে মহাত্মা গান্ধী কিন্তু গণপরিষদের কোনো রকমের মেম্বার সদস্য ছিলেন না, ঠিক আছে। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে এদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না, তাহলে সেটা হবে মহাত্মা গান্ধী। আচ্ছা, মহাত্মা গান্ধী তার হরিজন পত্রিকায়, তার একটা পত্রিকা ছিল হরিজন পত্রিকায়, সেখানে গণপরিষদের নিয়ে উল্লেখ করেছিলেন, ঠিক আছে। সেই পত্রিকাটা 1939 সালে সেটা সেই পত্রিকায় তিনি কি করেছিলেন? গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিয়ে উল্লেখ করেছিলেন, ঠিক আছে। চলো পরের প্রশ্ন চলে যায়। পরের প্রশ্ন হচ্ছে 28 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য ক্যালিওগ্রাফার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? এখানে ব্র্যাকেট লেখা আছে ইংলিশ ভার্সন, ঠিক আছে। প্রথমে বলে দিই যে কনস্টিটিউশনটা প্রথম ইংলিশ ভার্সনে লেখা হয়, পরে আমাদের সুবিধার জন্য সেটার একটা হিন্দি ভার্সনও পরে অ্যাড করা হয়। তাহলে এই যে ইংলিশ ভার্সন মানে মেন যে কনস্টিটিউশনটা, সেটার ক্যালিওগ্রাফার বা যাকে আমরা যার হাতের লেখা যিনি লিখেছিলেন তার নাম কি? চলো অপশনগুলো দেখি। এ নন্দলাল বোস, বি প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, অপশন সি জওহরলাল নেহরু, অপশন ডি বসন্ত কৃষ্ণ বৈদ্য। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঠিক আছে। যে ক্যালিগ্রাফার যদি বলা হয় কনস্টিটিউশনের ইংলিশ ভার্সনটাতে, তাহলে সেটা হবে প্রেম, অপশন বিটা প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, 29 নম্বর প্রশ্ন, হু ডেকোরেটেড দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতের সংবিধান যে লেখা হয়েছিল সেই লেখাটাকে মানে পুরো সংবিধানটাকে কে সাজিয়েছিলেন, ঠিক আছে। অপশন নন্দলাল বোস, অপশন বি প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, অপশন সি জওহরলাল নেহরু, অপশন ডি বসন্ত কৃষ্ণ বৈদ্য। তাহলে অপশন এখানে কোনটা হবে সঠিক? সেটা হচ্ছে অপশন এ নন্দলাল বোস কী করেছিলেন? ডেকোরেট করেছিলেন। আর এটা হয়েছিল শান্তিনিকেতনে করেছিলেন, ঠিক আছে। শান্তিনিকেতন যে জায়গাটা আছে সেখানে করেছিলেন। চলো পরের প্রশ্ন চলে যায়, 30 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য ক্যালিওগ্রাফার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হিন্দি ভার্সন? আচ্ছা, আগে আমরা পেয়েছিলাম ক্যালিগ্রাফার ইংলিশ ভার্সনের, এইবার পরে কিন্তু এই হিন্দি ভার্সনটা অ্যাড করা হয়, তার জন্য হিন্দিতে তো লিখতে হয়েছিল কাউকে, ঠিক আছে। তো সেই ক্যালিগ্রাফারটা কে? তাহলে অপশান দেখি আমরা এখানে। অপশান এ আছে নন্দলাল বোস, বি আছে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, অপশান সি জওহরলাল নেহরু, অপশান ডি বসন্ত কৃষ্ণ বৈদ্য। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বসন্ত কৃষ্ণ বৈদ্য। আচ্ছা, এই যে হিন্দি ভার্সন নিয়ে কিছু শর্ট কোশ্চেনের জন্য বলে দিই, সুবিধা হবে। এই হিন্দি ভার্সনটা কিন্তু অ্যাড হয়েছিল 58 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1987-এ। এর দ্বারা কিন্তু এইটা হিন্দি ভার্সনটা আমাদের অ্যাড হয়েছিল। এবং কত নম্বর আর্টিকেল এটা অ্যাড করা হয়েছে? আর্টিকেল 394 এতে। আর কত নম্বর পার্টে এটা আছে? পার্ট নাম্বার 22, ঠিক আছে। তাহলে আজ আমরা সেকেন্ড পার্টে এতগুলো কোশ্চেন আলোচনা করলাম। তাহলে চলো আমি আশা করি যে তোমরা অনেক লাভবান হয়েছে এবং তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। আর তোমরা এইভাবে আমাকে সাহায্য করো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আরও পরবর্তী সময়ে আবার আমি এমনি MCQ নিয়ে তোমাদের সামনে আসতে পারি। আজকের জন্য এতটাই, চলো ধন্যবাদ।